আচ্ছা, মিড টার্ম এক্সামে 3টা চ্যাপ্টার থাকবে। 3টা চ্যাপ্টারের অলরেডি আমরা 2টা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করছি। চ্যাপ্টার 1, নাম কি চ্যাপ্টার 1 এর? মনে আছে নাম? হিট হিট অ্যান্ড অ্যান্ড টেম্পারেচার। টেম্পারেচার। আমাদের হিট তিনটে অ্যান্ড থাকে। টেম্পারেচার, অনেক ধন্যবাদ। এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়ছিলাম কি? লস অফ থার্মোডাইনামিক্স। লস থার্মোডাইনামিক্স। অফ থার্মোডাইনামিক্স। লস ল অফ অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্স। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। আর মিড টার্ম এক্সাম কত মার্কসের হয় জানেন তো সবাই? জি স্যার, 30 মার্কসের। 30 মার্কসের হবে। হ্যাঁ, কিন্তু কোশ্চিন থাকে 40 মার্কসের। 40 মার্কের কোশ্চিন থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে কত? 30। 30 স্যার। হ্যাঁ। এখন মিড টার্ম এক্সামে যে কোশ্চিন প্যাটার্নটা একটু দেখেন, এরকম মানে 4টা সেট থাকবে, অর্থাৎ 1, 2, 3, 4। এখন এই 4টা সেটই 10 মার্ক করে। আর কোশ্চিন প্যাটার্ন কিরকম, ওই যে ক্লাস টেস্ট দিয়েছেন, মানে ম্যাথ থাকবে প্লাস থিওরি থাকবে। ওকে, প্রত্যেকটা সেটের সাথে কি থাকবে? ম্যাথ আর থিওরি। জি স্যার। এখন ওই যে প্রথম যে 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, ওখান থেকে অলরেডি 30 মার্কস থাকবে। মানে এই যে 30 মার্কস থেকে থাকবে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। কোন চ্যাপ্টার থেকে কতটুকু সেটা আমি বলতেছি না, কিন্তু প্রথম 2টা চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে? 30। আর আজকে যা পড়াবো ওয়েভস এন্ড অসিলেশনস, এই চ্যাপ্টার থেকে 10 মার্কের কোশ্চেন হবে। ক্লিয়ার? তাহলে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে, এখন কেউ যদি চান যে না আমি প্রথম 2 চ্যাপ্টারে পড়বো, কভার করতে পারবেন। আবার কেউ যদি চান না আমি এই চ্যাপ্টারটাও ভালো করে পড়বো, তো এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি সহজ আছে ওই 2টা চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টারের পুরোটা পড়াবো না আমি, ফোর্থ চ্যাপ্টারের থার্ড চ্যাপ্টারের অর্ধেক অংশ পড়াবো। অর্থাৎ আজকে যা পড়াবো এখান থেকে 10 মার্কস আসবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এক্সামের প্যাটার্ন, কোশ্চিন প্যাটার্ন, কোথা থেকে কি কোশ্চিন আসতেছে সবকিছু তো ক্লিয়ার, তাই না? এই জন্য সাজেশনের কিছু নাই। সাজেশন বলতে ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে 30 মার্কসের কোশ্চিন হবে, তার মানে দেখবেন যে ম্যাক্সিমাম কনসেপ্টগুলোই পরীক্ষায় আছে। স্যার, আর এইখান দিয়ে যদি 10 মার্কের কোয়েশ্চেন হয় তাহলে তো আমরা ফার্স্ট চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার পড়লেও তো হচ্ছে, তাই না স্যার? না না, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মিলে তো 30। ও আচ্ছা, জি। তার মানে কি, ফার্স্ট চ্যাপ্টার থেকে এরকম হতে পারে সেখান থেকে 15 মার্কস, সেকেন্ড চ্যাপ্টার থেকে 15 মার্কস, এরকম হতে পারে। আর ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন কি মিক্স করে দিবেন? মিক্সও থাকতে পারে, যেটাই হোক। মানে আমি অত ডিটেলস বলতেছি না, কিন্তু ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার মিলায় 30 থাকবে। বুঝছেন? জি স্যার, ওকে। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে থার্ড চ্যাপ্টারটা শুরু করি, যেটা অলরেডি সেকশন 1A এবং 1C তাদের সাথে আমি আলোচনা করছি। তো আপনারা ওই যে ক্লাস বন্ধ করার কারণে আপনাদের বাকি সেকশনগুলোর সাথে আমি ক্লাস নিতে পারিনি। যাই হোক, আজকে আমরা মোটামুটি 50 মিনিট আলোচনা করব। এই আলোচনার ভিতরে থেকেই আপনাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চিন হবে। এখন ওয়েভস অ্যান্ড অসিলেশনস, এটা সবাই শুনছেন আপনারা, এই 2টা শব্দ শোনেন নাই? ওয়েভ মানে কি? ওয়েভ মানে তরঙ্গ, তাই না? তরঙ্গ। হ্যাঁ। তরঙ্গ। অসিলেশন মানে কম্পাঙ্ক। এখন এই ওয়েভ যে তৈরি হয়, বিভিন্ন মাধ্যমে ওয়েভ তৈরি হয়, যেমন আমরা পানিতে ওয়েভ তৈরি হওয়া দেখছি। আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, এটাও কিন্তু ওয়েভের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাইতেছে, তাই না? জি স্যার। অর্থাৎ জি এই যে স্যার। ওয়েভ, ম্যাক্সিমাম ওয়েভ একটা মাধ্যমে তৈরি হয়। যেমন ধরেন পানির কণা, তার মানে এই পানিতে যে ওয়েভটা তৈরি হচ্ছে, তাহলে কি মাধ্যমে তৈরি হচ্ছে? পানি মাধ্যমে। আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, তাহলে এটা এয়ার মাধ্যমে ওয়েভটা তৈরি হয়ে আপনাদের কাছে যাইতেছে। আচ্ছা, এখন এই যে মাধ্যমের ভিতরে যে ওয়েভটা তৈরি হয়, এই ওয়েভ তৈরি হওয়ার সময় অবশ্যই মাধ্যমের কণাগুলোর মোশন লাগবে। মোশন মানে কি? গতি। মোশনের বাংলা কি? গতি। গতি স্যার। গতি স্যার। গতি। এখন মাধ্যমের কণাগুলো যদি স্থির থাকে তাহলে কিন্তু ওয়েভ তৈরি হবে না। যেমন আপনারাও চুপচাপ যদি থাকেন, আমিও চুপচাপ থাকি, তাহলে কি কোনো সাউন্ড আসবে? না না স্যার। স্যার। অর্থাৎ যখনই আমরা কথা বলতেছি, তার মানে এখানে মোশন তৈরি করা হচ্ছে। আমাদের ভয়েস যখন আমরা বলতেছি, কথা বলতেছি, এখানে কিন্তু ওয়েভে আমরা ওয়েভ তৈরি করতেছি, তখনই তৈরি হবে যখন আমরা এখানে একটা ফোর্স ক্রিয়েট করতেছি বা একটা মোশন তৈরি হবে, তখন আমরা ওয়েভ পাবো।
অর্থাৎ কোনো একটা মাধ্যমে যখন ওয়েভ তৈরি হয় ওই মাধ্যমের কণাগুলোর অবশ্যই মোশন লাগবে। তো এই মোশন আবার তিন ধরনের, বা মোশন আমাদের বুঝতে হবে, তারপর আমরা ওয়েভ বুঝতে পারবো। এখানে দেখেন পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, এবং আরেকটা মোশন আছে সিম্পল হারমোনিক মোশন। এই তিনটা মোশন বা গতি সম্পর্কে আমরা জানবো, তারপরে আমরা কিভাবে ওয়েভ তৈরি হয় সেটা দেখব। তো এট ফার্স্ট পিরিয়ডিক মোশন, পর্যায়বৃত্ত গতি। এখানে খুব সুন্দর করে এবং শর্ট ভাবে একটা ডেফিনেশন দেওয়া আছে যে একটা মোশন যেটা রিপিটস হয় ওভার অ্যান্ড ওভার এগেইন আফটার রেগুলার ইন্টারভ্যাল অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পর পরে যেটা রিপিট হয়, এরকম যদি কোনো একটা মোশন হয়, সেই মোশনটাকে আমরা কি বলি? পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি স্যার। তার মানে পিরিয়ডিক মোশন হচ্ছে হলো একটা কন্ডিশন, সেটা কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করতে হবে। জি স্যার। যেমন এক্সাম্পল, ঘড়ি কাঁটার গতি, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, এটা কেমন গতি? পিরিয়ডিক মোশন। তাহলে পিরিয়ডিক মোশনের কন্ডিশন কয়টা বলেন? পিরিয়ডিক মোশনের একটা কন্ডিশন, নির্দিষ্ট সময় পর পরে একটি পয়েন্ট অতিক্রম করবে এই স্যার। নির্দিষ্ট একই বিন্দুকে দিকে বিন্দুকে অতিক্রম অতিক্রম করে স্যার। করবে। অনেক ধন্যবাদ। এই কন্ডিশনগুলো কিন্তু মনে রাখবেন, কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এরপরে আসেন অসিলেটরি মোশন। অসিলেটরি মোশনের সংজ্ঞাটা কি দেওয়া আছে পড়েন দেখি। A particle having periodic motion remains half of its time period in one direction and the rest of time period remains in another direction along the same line. Then its motion is called oscillatory motion. তার মানে অসিলেটরি মোশন হচ্ছে এমন মোশন যে এটাও পিরিয়ডিক, বাট পর্যায়কালের অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার অপোজিট দিকে। অপোজিট দিকে যাবে। তার মানে অসিলেটরি মোশনে কিন্তু দুইটা কন্ডিশন, একটা হলো অবশ্যই পিরিয়ডিক হতে হবে, এবং হাফ অফ ইটস টাইম পিরিয়ড ইজ ওয়ান ডাইরেকশন, মানে একদিকে যাবে তার পর্যায়কাল অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় কিন্তু আরেক দিকে যাবে। তার মানে দেখেন আমরা এই যে মোশনটা দেখতেছি এটা অসিলেটরি মোশন, আর এটা হচ্ছে পিরিয়ডিক মোশন। এখন দেখেন সব পিরিয়ডিক মোশনকে কি আমরা অসিলেটরি বলতে পারবো? না স্যার, না, কারণ পিরিয়ডিক মোশন সবগুলো অসিলেটরি না। যেমন এটা অসিলেটরি না, এটা পিরিয়ডিক, যে নির্দিষ্ট সময় পর পরে নির্দিষ্ট একটা পয়েন্টকে অতিক্রম করতেছে, বাট এটা কিন্তু পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কিন্তু আরেক দিকে যাচ্ছে না। অর্থাৎ এটা অনলি পিরিয়ডিক, নট অসিলেটরি। কিন্তু অসিলেটরি মোশনগুলো কি, এটা পিরিয়ডিক আবার অসিলেটরি, মানে পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কিন্তু আরেক দিকে যায়। তাহলে আমি একটু রিপিট করি, পিরিয়ডিক মোশনে কয়টা কন্ডিশন? পিরিয়ডিক মোশনের একটা কন্ডিশন, নির্দিষ্ট সময় পর পরে একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করবে। আর অসিলেটরি মোশনে কয়টা কন্ডিশন? দুইটা দুইটা। স্যার। এক নম্বর হলো অবশ্যই সেটা পিরিয়ডিক হতে হবে। দুই নম্বর, পর্যায়কাল অর্ধেক সময় একদিকে যাইতে হবে, বাকি অর্ধেক সময় আরেক দিকে যেতে হবে। আচ্ছা, এরপর আরেকটা মোশন আছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন হলো তিনটা। কয়টা? তিনটা স্যার। সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন তিনটা। যেমন এইটা আমরা পিরিয়ডিক বলতে পারি, অসিলেটরি বলতে পারি, বাট সিম্পল হারমোনিক মোশন বলতে পারবো না। কারণ কি, সিম্পল হারমোনিক মোশনের একটা কন্ডিশন আছে। সিম্পল হারমোনিক মোশনের তিনটা কন্ডিশন। এক নাম্বার, এটা পিরিয়ডিক হতে হবে। দুই নাম্বার, এটা অসিলেটরি হতে হবে। তিন নাম্বার কন্ডিশন হলো এই যে চলার পথ, এই চলার পথটা লিনিয়ার হতে হবে। যেমন এখানে যে লেফট সাইডে যে ফিগারটা ড্র করা আছে, এখানে চলার পথ কি লিনিয়ার না বক্রাকার? বক্রাকার না স্যার? বক্রাকার। হ্যাঁ। তার মানে এটা কিন্তু দুইটা কন্ডিশন স্যাটিসফাই করছে, একটা হলো পিরিয়ডিক, অসিলেটরি, কিন্তু চলার পথ কিন্তু লিনিয়ার না। তবে হ্যাঁ, যদি আমাদের এই বিস্তারটা খুব কম হয়, 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম হয়, তখন কিন্তু চলার পথটা আপনার কাছে লিনিয়ার মনে হবে, তাই না? কিন্তু আসলেই তো লিনিয়ার না, তাই না স্যার? হ্যাঁ, এখন যেটা দেখতেছেন এটা লিনিয়ার না,
তাহলে এটা কি মোশন? এটা হচ্ছে অসিলেটরি। তাহলে সিম্পল হারমোনিক মোশন হতে হলে কি হতে হবে? 3 নম্বর কন্ডিশন, চলার পথটা লিনিয়ার হতে হবে। হ্যাঁ, এটাও হবে যদি আমরা বিস্তারটা কম হয়। তো যাই হোক, এইটার উদাহরণ না দিয়ে আমি অন্য একটা উদাহরণ দিই। সাপোজ একটা পার্টিকেল তার পজিশন থেকে, ধরলাম এটা একটা কণা, এটা তার স্টেবল স্টেট, এখান থেকে সে যদি উপরের দিকে একটু ওঠে, একটা কণা তার পজিশন থেকে এরকম আপস অ্যান্ড ডাউন যদি ভাইব্রেট করে, তার মানে কি এটা পিরিয়ডিক না? বলেন তো। জি স্যার। জি স্যার, জি স্যার। পিরিয়ডিক। হ্যাঁ, কারণ এটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করবে। এটা অসিলেটরি, কারণ কি পর্যায়কাল অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বাকি আরেক দিকে অর্ধেক আছে। সময় অন্যদিকে। এবং তার এই যে চলার পথ বা ভাইব্রেশনের যে পথ, এটা কেমন? লিনিয়ার। লিনিয়ার। কোনো একটা কণা বা কোনো একটা পার্টিকেল যদি এইভাবে ভাইব্রেট করে বা তার মোশনটা যদি এরকম হয়, তখন সেই মোশনটার নাম সিম্পল সিম্পল হারমোনিক। হারমোনিক মোশন। তাহলে এই যে সরল দোলকের মোশন কিন্তু সিম্পল হারমোনিক মোশন না। সিম্পল হারমোনিক মোশন হবে কখন? যদি এই বিস্তারটা 4 ডিগ্রি বা 4 ডিগ্রির কম হয়। 4 ডিগ্রির কম হলে কি হবে? এই যে চলার পথটা আপনার কাছে লিনিয়ার মনে হবে। মানে অল্প বিস্তারে যদি ভাইব্রেট করে, তাহলে চলার পথটা কেমন মনে হবে? লিনিয়ার। লিনিয়ার। তো যাই হোক, লিনিয়ার আমরা স্যার। 3টা মোশন পড়লাম। একটা হলো পিরিয়ডিক মোশন, অসিলেটরি মোশন, আর সিম্পল সিম্পল হারমোনিক মোশন। হারমোনিক মোশন। স্যার, সিম্পল হারমোনিক মোশনের 3টা কন্ডিশন কি? অসিলেটরি হতে হবে, পিরিয়ডিক হতে হবে, আর লিনিয়ার হতে হবে, এই 3টা হ্যাঁ, চলার বলুন। পথটা লিনিয়ার হতে হবে। জি। আচ্ছা, আবারও বলতেছি তাহলে, পিরিয়ডিক মোশনের একটা কন্ডিশন, সেটা কি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট একটা পয়েন্টকে অতিক্রম করতে হবে। অসিলেটরি মোশনের কি কন্ডিশন? 2টা। এটা পিরিয়ডিক হতে হবে, পর্যায়কালে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় আরেক দিকে যাইতে হবে। সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন কয়টা? 3টা। 1 নাম্বার পিরিয়ডিক হতে হবে, 2 নাম্বার সেটা অসিলেটরি হতে হবে, এবং 3 নাম্বার পার্টিকেলটার বা কণাটার চলার পথ লিনিয়ার হতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা। স্যার, কোশ্চেনে কি 4 ডিগ্রি অথবা তার কম বেশি এমন উল্লেখ করা না থাকবে? না না, আপনাকে বলা হতে পারে যে অসিলেটরি মোশনের কন্ডিশন কি, বা হোয়াট ইজ পিরিয়ডিক মোশন, সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন গুলো লেখেন। তাহলে সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন কয়টা? 3টা। হ্যাঁ, ওই কন্ডিশন গুলো লিখবেন। জি স্যার, ওকে। আচ্ছা, এবার আসেন, একটা মাধ্যমে যখন ওয়েভ তৈরি হয়, মাধ্যমের কণাগুলোর সিম্পল হারমোনিক মোশন ঘটে। কি ঘটে? সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, সিম্পল হারমোনিক মোশন কেন পড়লাম এবার বুঝতে পারবেন। সাপোজ ধরলাম আমরা এটা পানির কণা, কোনো রকম যদি মোশন না থাকে, তাহলে পানির কণাগুলো কি দেখাবে? স্থির দেখাবে, তাই না? এগুলো ধরলাম কোনো একটা মাধ্যমের কণা, বা ধরলাম পানির কণা। এখন এখানে যদি আপনি কোনো ওয়েভ তৈরি করতে চান, তাহলে মাধ্যমের কণাগুলো কি লাগবে? মোশন লাগবে, তাই না? জি। সাপোজ আপনি যদি পুকুরে ঢিল ছোড়েন, তখন কি হয়? এই পানির কণাগুলো তার পজিশন থেকে আপস অ্যান্ড ডাউনস এরকম ভাইব্রেট করে, তাই না? জি স্যার। জি স্যার। তো একটা পানির কণা যদি আপস অ্যান্ড ডাউনস এরকম ভাইব্রেট করে, তাহলে তাহলে এই মোশনটার নাম কি? সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। তো আপনি যখন পুকুরে ঢিল ছুড়বেন, তখন কি হবে? মাধ্যমের কণাগুলো সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে। সাপোজ এর সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে, এর প্রভাবে পাশের জন্য একটু সিম্পল হারমোনিক মোশনে কম্পিত হবে, পাশের জন্য কম্পিত হবে। আমি শুধু এক সাইডে কম্পাউন্ডটা দেখাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেলের একটা সিম্পল হারমোনিক মোশন তৈরি হবে। আর এই সিম্পল হারমোনিক মোশনের ফল হিসাবে আপনি যেটা দেখতে পারবেন, সেটাই হলো ওয়েভ। তাহলে আপনি পুকুরে ঢিল ছুড়লেন, পানি কণাগুলো তার পজিশন থেকে আপস অ্যান্ড ডাউন ভাইব্রেট করতেছে। এখন এর ফল স্বরূপ আপনি কি দেখতে পারবেন? এর ফল স্বরূপ আপনি যে দেখতে দেখতে পাবেন, সেটা হচ্ছে ওয়েভ। তাহলে কি দেখতে পাচ্ছেন? আমরা একটা ওয়েভ দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে ওয়েভটা কেন তৈরি হলো? মাধ্যমের কণাগুলোর কেমন মোশন? সিম্পল হারমোনিক মোশনের হ্যাঁ, কারণে ওয়েভ তৈরি হয়েছে। অর্থাৎ একটা মাধ্যমে যখনই ওয়েভ তৈরি হয়,
তখন মাধ্যমের কণাগুলোর সিম্পল হারমোনিক মোশন তৈরি হয়। এই কথাটা বোঝানোর জন্যই এত কিছু আমি বললাম। তাহলে আবারও বলি, তাহলে একটা মাধ্যমে যখন ওয়েভ তৈরি হয়, মাধ্যমের কণাগুলোর কি তৈরি হয়? সিম্পল হারমোনিক মোশন স্যার। মোশন। যেমন আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। কিভাবে? অর্থাৎ এগুলো এয়ার মলিকুল। যেমন ক্লাসরুমে সাপোজ আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কেন শুনতে পান? কারণ হলো আমাদের ক্লাসরুমে অনেকগুলো বাতাসের কণা আছে, তাই না? জি জি স্যার। স্যার। সাপোজ আমি এখানে একটু সাউন্ড করলাম, তাহলে কি হবে? এই কণাটা কম্পিত হবে, এর প্রভাবে পাশের কণাটা কম্পিত হবে, তারপর এর প্রভাবে কি হবে? পাশের কণাটা কম্পিত হবে, তাই না? জি স্যার। এখানেও দেখেন, এখানেও কিন্তু কণাগুলো যে মোশন, কেমন মোশন? এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন। কারণ তার পজিশন থেকে সে অল্প একটু ভাইব্রেট করবে, তারপর তার পাশেরটা ভাইব্রেট করবে। এভাবে প্রত্যেকটা কণার মোশনটা একটু চিন্তা করে দেখেন। এমন তো না যে এখানে কথা বলতেছি, আমার এই কণাটা একেবারে আপনার কানে গিয়ে হিট করবে, এরকম না। সে কিন্তু এই কণাটাকে ভাইব্রেট করবে, এই ভাইব্রেশনটা পাশের জনকে ট্রান্সফার করবে, সে পাশের কণাকে কম্পিত করবে বা মোশন ক্রিয়েট করবে। তো এখানেও যে মোশনটা, এটা কেমন মোশন? স্যার সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, অবশ্যই সিম্পল হারমোনিক মোশন। কারণ এটা খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে লিনিয়ার এবং এটা অসিলেটরি এবং এটা পিরিয়ডিক। তো যাই হোক, তাহলে এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, একটা মাধ্যমে যখন ওয়েভ তৈরি হয়, ওই মাধ্যমের কণাগুলোর সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয়, ফলে আমরা ওয়েভ পাই। এবার আমরা ওয়েভ পাইলাম, ওয়েভের কি কি থাকে? ওয়েভ লেন্থ থাকে, তাই না? হ্যাঁ, ওয়েভলেন্থ থাকে, ওয়েভ অ্যামপ্লিটিউড। লেন্থ থাকে। একটা পূর্ণ ওয়েভ, যেমন এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা পূর্ণ ওয়েভ যে লেন্থ, এটার নাম ওয়েভ লেন্থ। তারপর টাইম পিরিয়ড, পর্যায়কাল। কাকে বলে পর্যায়কাল? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যতক্ষণ লাগে। আচ্ছা, ধন্যবাদ। একটি পূর্ণ স্পন্দন বা একটি পূর্ণ ওয়েভ বা একটি পূর্ণ কম্পন তৈরি হতে যে সময় লাগে, তাকে আমরা কি বলি? টাইম পিরিয়ড। পর্যায়কাল। আর কম্পাঙ্ক? 1 সেকেন্ডে যতগুলো মানে পূর্ণ স্পন্দন কমপ্লিট হয় ওইটাকে তরঙ্গ বলে। আচ্ছা, অনেক ধন্যবাদ। 1 সেকেন্ডে যেটা হয় সেটা ফ্রিকোয়েন্সি, আর একটা হইতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল। এই কথাটা কি বুঝছেন? এটা একদম অনেক সময় কনফিউশন তৈরি করে। স্যার একটু স্যার আবার এটা যদি মনে clear রাখার করেন। কোনো এটা আবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা, এখানে তিনটা বিষয় আমরা আলোচনা করছি। একটা ওয়েভ লেন্থ, ওয়েভের একটি পূর্ণ ওয়েভের যে দৈর্ঘ্য, এটা হচ্ছে ওয়েভ লেন্থ। ক্লিয়ার? জি স্যার। এই যে ওয়েভ লেন্থ কাকে বলে লেখা আছে, মানে আমি যা বলতেছি এখানে সবই কিন্তু লেখা আছে আবার। তারপর দেখেন পর্যায়কাল বা টাইম পিরিয়ড কাকে বলে? মানে একটা ভাইব্রেশন বা একটা অসিলেশন কমপ্লিট হতে যে সময়টা লাগবে। আচ্ছা, আপনাকে যদি আমি বলি, এখানে খেয়াল করেন, এন সংখ্যক ভাইব্রেশন তৈরি হলো টি সময়ে। তাহলে এন মানে কি? নাম্বার অফ ভাইব্রেশন বা নাম্বার অফ অসিলেশন বা নাম্বার অফ ওয়েভ। কত সময় তৈরি হয়েছে? টি সময়। তাহলে পর্যায়কাল কাকে বলে? বল, পর্যায়কাল ইকুয়াল কি লিখবো আমি? এখন পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হলো একটা তৈরি হতে কত সময় লাগবে। তাহলে এন সংখ্যক তৈরি হতে লাগে টি সময়, তাহলে একটা তৈরি হতে কত সময় লাগবে? স্মল টি বাই এন। T/n সময়। তাহলে যে স্মল টি বাই এন পাইলাম, এটা কি? ক্যাপিটাল টি, মানে পর্যায়কাল ইকুয়াল T/n। টি বাই এন। আচ্ছা, এবার বলেন তো, যে এন সংখ্যক ভাইব্রেশন তৈরি হয় টি সময়ে, তাহলে কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক কম্পাঙ্ক। না, হয় নাই। তাহলে আমাদের বলতে হবে টি সময়ে তৈরি হয় এন সংখ্যক, তাহলে একক সময়ে, একক সময়ে কত তৈরি হবে?
বাই টি। n By বাই T. t সংখ্যক, ক্যাপিটাল এন বাই স্মল t টি। সংখ্যক। এটা কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমরা ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল কি লিখতে পারি? ক্যাপিটাল এন বাই স্মল টি। স্মল t। কথা বুঝছেন? আপনারা কিন্তু এই যে মানে আপনাকে অনেক সময় বলা হয় 50টা কম্পন তৈরি হলে এত সময়, তাহলে সেখান থেকে আপনার পর্যায়কাল বের করতে হলে এই সূত্র, আর কম্পাঙ্ক বের করতে হলে এই সূত্র। এবং একটা জিনিস দেখেন, এইটা আর এটা কিন্তু উল্টো, তাই না? জি স্যার, হ্যাঁ। এই জন্য ছোটবেলায় পড়ছিলেন যে টি ইকুয়াল 1/f, পড়ছিলেন না? জি স্যার। জি স্যার। কেন? কারণ হলো যে ডেফিনেশন থেকে, ফ্রম দ্য ডেফিনেশন অফ টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আপনি খেয়াল করলে দেখবেন যে একটা উল্টো আর কি। তাহলে ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড নিয়ে কি কনফিউশন চলতেছে এখনো, না ক্লিয়ার? ক্লিয়ার স্যার। না স্যার, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো ক্লিয়ার হলে আপনার ম্যাথ করতে আপনার সুবিধা হবে, আর এখানে যদি কনফিউশন তৈরি হয় তাহলে ম্যাথ করতে গিয়েও কনফিউশন তৈরি হবে। তো যাই হোক, আমরা তিনটা জিনিস শিখলাম, একটা হলো ওয়েভ লেন্থ, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। এবার দেখেন, আমরা ছোটবেলায় আরেকটা বিখ্যাত ইকুয়েশন পড়ছিলাম, ভি ইকুয়াল এফ ল্যামডা। এটা কেমনে আসে জাস্ট একটু শর্টকাটে দেখাই দিছি, মানে পরীক্ষায় জাস্ট ডেরিভেশন আসবে না যে ডিরাইভ ভি ইকুয়াল এফ ল্যামডা, এরকম না, জাস্ট ইকুয়েশন আসে কিভাবে আমি একটু দেখাচ্ছি। এখন দেখেন এই ওয়েভের দিকে তাকান। আচ্ছা, বলেন তো বেগ কাকে বলে? ভি ইকুয়াল s/t। s বাই t। মানে সরণকে সময় দ্বারা ভাগ দিলে কি পাবো আমরা? সময় দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়। বেগ পাওয়া যাবে। আচ্ছা, ধরলাম ওয়েভ এখান থেকে এখানে আসলো, তাহলে সরণ কতটুকু? ল্যামডা। তাহলে সরণ হচ্ছে ল্যামডা। আচ্ছা, আর ওয়েভটা এখান থেকে এই পর্যায়ে আসলো, কত সময় লাগবে? t সময়। ক্যাপিটাল টি, তাই না? কারণ পর্যায়কাল ক্যাপিটাল করতে টি। সময় লাগবে, ক্যাপিটাল টি। কারণ এখান থেকে এখানে আসতে যে সময় সেটাই তো পর্যায়কাল। জি স্যার। তাহলে আমরা কি পাইলাম? ভি ইকুয়াল λ/t। এখন 1/t মানে কি বলেন দেখি? 1 বাই t 1/t f। equal f তাহলে ভি ইকুয়াল frequency. তাহলে ভি ইকুয়াল f λ, বুঝছেন? জি স্যার, বুঝছি। তো এটা একেবারে 9-10 থেকে আপনারা পড়তেছেন। তো একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই যে যাদের 1A এবং 1C এর সাথে ক্লাস নিছি তাদেরকে বলছিলাম এই যে আমরা কনসেপ্টটা পড়লাম, এই কনসেপ্ট কিন্তু সব 9-10 এর কনসেপ্ট, এখানে সব লেখা আছে। তারপরে এই কনসেপ্টের আলোকে কিন্তু এই দুইটা ম্যাথ প্রবলেম, এবং এই ম্যাথ প্রবলেমগুলো দেওয়ার আগে আমি বলছিলাম যে আপনারা অধিকাংশই পারবেন না, অথচ এই ম্যাথগুলো কিন্তু এই যে এই কনসেপ্ট থেকেই, মনে করেন পর্যায়কালের কনসেপ্ট, ফ্রিকোয়েন্সির কনসেপ্ট, টাইম পিরিয়ড, ওয়েভলেন্থ আর ওয়েভের বেগ, এই চারটা জিনিস তো আমরা শিখলাম, তাই না? জি একটা স্যার। ওয়েভের ওয়েভলেন্থ শিখলাম, পর্যায়কাল কাকে বলে শিখলাম, কম্পাঙ্ক কাকে বলে শিখলাম, এবং একটা ওয়েভের বেগ বা ভেলোসিটি কি হবে সেটা শিখলাম। আর এইগুলোর আলোকিত এই ম্যাথগুলো, তাই না? তার মানে জি এই ম্যাথে স্যার। জি এই স্যার, ম্যাথে বেগ বের করতে বলা হয়েছে, জি স্যার। আর এই ম্যাথে টাইম পিরিয়ড বের করতে বলা হয়েছে। তো যাই হোক, অনেকেই পারছিলেন ক্লাসে, অনেকে পারেন নাই। তো এটা একটু ঠান্ডা মাথায় ট্রাই করে দেখবেন, আর না পারলে 1A এবং 1C সেকশনের এখন যারা এখানে আছে সবাই পারার কথা, কারণ এটা ক্লাসে আমি করাইছি এটা। স্যার, ল্যামডা এর মান কি 0.7 আসবে? না, এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। অ্যান্সার কি দেওয়া আছে? ল্যামডার মানের কথা বলতেছি আমি। ল্যামডার মান তো 140 মিটার দেওয়াই আছে, আর ফ্রিকোয়েন্সির মান হচ্ছে 0.7। কোনটার ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি তো এখানে দেওয়া আছে 200 হার্টস। ফ্রিকোয়েন্সি না, সরি স্যার, ক্যাপিটাল টি এর মান হচ্ছে জিরো স্যার, পয়েন্ট এখানে সেভেন ল্যামডা ইজ ইকুয়াল টু 0.7 হলে তো 140 আসে অ্যান্সার, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই ম্যাথগুলো একটু দেখেন। আচ্ছা। 1A 1C পারবেন, তারপর 1B এবং 1D একটু দেখেন, তারপর আমি সলিউশন বলতেছি। জি।
মাঝে জীবনের ঝুঁকি নিয়ে আততায়ীর হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় তার মাঠ বয়সী ব্যক্তি। মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয় এই ভিডিওটি। কিডনি আচ্ছা, এইদিকে খেয়াল করি সবাই। আচ্ছা, অ্যাট এ গ্লান্স যখন ম্যাথগুলো আপনারা দেখবেন আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু ওয়েবের যে একেবারেই ফান্ডামেন্টাল কনসেপ্ট, ওই কনসেপ্ট থেকেই কিন্তু এগুলো ম্যাথগুলো ডিজাইন করা হয়েছে। স্যার পারছি। আচ্ছা, যাই হোক, স্যার পারলে, 2 নাম্বারটা একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা পারলেও কনগ্রাচুলেশনস, না পারলেও কনগ্রাচুলেশনস। এদিকে দেখেন। আচ্ছা, দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ সাউন্ড ওয়েভ ইন ইয়ার 140 মিটার হোয়েন দ্য টিউনিং ফর্ক কমপ্লিটস 20 ভাইব্রেশনস। মানে 200টা কম্পনের দূরত্ব 140 মিটার। এই কথা কি বুঝছেন না বুঝেন নাই বলেন? বুঝছি স্যার। জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝছি মানে বুঝছি। একটা টিউনিং ফর্ক মানে যেটাতে ওয়েভ তৈরি করা হয়, এরকম একটা সুর শলাকা জি যেটা স্যার। বলি আমরা। তো যাই হোক, এরকম 200টা ভাইব্রেশন মানে 200টা কম্পন বা 200টা ওয়েভ। 200টা কম্পনের দূরত্ব 140 মিটার। এই যে আমি মার্ক করছি রেড কালারে, এই কথাটার মানে হলো এটাই। এবার একটার কত আর আর একটার কত? একটার কত এটা বের করলে ল্যামডা এর এটা মান বের হয়ে যাবে। করতে হবে, তারপরে একটার যেটা ওইটার সেটার সাথে সাথে হচ্ছে আবার 200 গুণ নাম্বার অফ করলে ভাইব্রেশনের হ্যাঁ, আসতেছি মাল্টিপ্লাই আসতেছি, করলে। স্টেপ বাই স্টেপ, ওই অনেকে ক্যাচ করতে পারবো না। এদিকে তাহলে 200টা ভাইব্রেশনের দূরত্ব 140 মিটার। জি তাহলে স্যার। 100টা ভাইব্রেশন বা কম্পনের দূরত্ব এটা। আর আমরা কি জি জানি, একটা কম্পন বা একটা ভাইব্রেশনের যে দূরত্ব সেটা তো ল্যামডা, জি স্যার। তাই না? জি স্যার। আর আপনি জি স্যার। ল্যামডার মান পাইলেন। আর এই যে হুম। ফ্রিকোয়েন্সি, এটা কার মান? এফ। এফ এর মান 200। আর বের করতে বলা হয়েছে ভেলোসিটি ভি। আর আপনি কি জানেন? ভি ভি ইকুয়াল এফ ল্যামডা। এফ এফ ইন্টু ল্যামডা। ল্যামডা। এই যে এফ এর মান এই যে এটা, আর ল্যামডার মান এটা। বুঝছেন? জি স্যার। কনসেপ্ট বুঝলে 3 সেকেন্ড লাগবে, আর কনসেপ্ট না বুঝলে অনেক সময় লাগতে পারে। স্যার এটা কি ভি ইকুয়াল এস বাই টি দিয়ে করা যায়? এখন শর্টকাট বিভিন্নভাবে আপনি করতে পারেন, বাট মানে স্যার কনসেপ্টটা বুঝছেন? এখানে যেহেতু এই ডিস্টেন্স, 140ই আসবে যা। স্যার এখানে ডিস্টেন্স যেহেতু 140 মিটার দেওয়া আছে, তো ওইটা যদি এস ধরি, আর টি ইকুয়াল এন বাই এফ, এন এর মান 200, যেহেতু 200টা ভাইব্রেন্স, আর এফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 হার্টজ, তাহলে 200/200 1 সেকেন্ড। তো ওইভাবে বের করা যায় না? না, এখন সূত্র তো জাস্ট ভি ইকুয়াল এস বাই টি, আবার টি ইকুয়াল 1/f, এভাবেও চিন্তা করতে পারেন, বা এভাবে একটু, এভাবে তো সরাসরি এভাবে সূত্র ফেলাইতে পারবো না। জাস্ট এখানে যে বললাম প্রথম লাইনটা কি বলতেছে, যে 140 মিটার পথ অতিক্রম করে 200টা ভাইব্রেশনে। একটা ভাইব্রেশনের যে দূরত্ব সেটাই তো ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ বের করার আবার অনেক সূত্র আছে, যেমন n/s এভাবে বের করতে চাচ্ছেন, তাই তো? বা s/n। এস বাই টি দিয়ে স্যার। s/t এর মান তো দেওয়া নেই। টি এর মান যদি বের করে নেই, টি এর মান হচ্ছে টি ইকুয়াল এন বাই এফ দিয়ে যদি বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, হবে। এন বাই এফ, যেহেতু এন হচ্ছে ভাইব্রেশন সংখ্যা 200, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 200, 200/200 তো 1 সেকেন্ডই হয়। মানে পর্যায়কাল 1 সেকেন্ড হয়। হ্যাঁ, পর্যায়কাল 1 সেকেন্ড হয়। আর ওখানে ডিস্টেন্স তো স্যার 140 মিটার দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স যদি আমরা সরণ হিসেবে ধরি, তাহলে এস হচ্ছে 140, আর হচ্ছে টি হচ্ছে 1, তাহলে 140/1 140। হ্যাঁ হ্যাঁ, হবে। বললাম না, একটা ম্যাথ বিভিন্নভাবে করা যায়, আপনি জাস্ট আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি ম্যাথ দেখেন। এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস এ ডিস্টেন্স এত মিটার ইন 3 মিনিটস। এখন এই দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? বেগ ভি পাবো। তাহলে এই যে দূরত্বটাকে সময় দ্বারা ভাগ দিলে আমরা এখানে ভি পাবো। ওয়েভলেন্থ দেওয়া আছে, বের করতে হবে কি? টাইম পিরিয়ড টি টাইম বের পিরিয়ড, ক্যাপিটাল টি, তাই তো? জি স্যার। এখন আমরা কি জানি? ভি ইকুয়াল ল্যামডা বাই টি। এফ ল্যামডা জানি, অথবা ল্যামডা বাই টি।
ক্যাপিটাল টি। এই যে এটার মান বের করতে হবে। আপনার ভি এর মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, পারবেন না? জি স্যার পারবো। এখানে জাস্ট সময়টাকে, এই যে মিনিট আছে সেকেন্ডে কনভার্ট করবেন, এখানে সেন্টিমিটার আছে মিটারে কনভার্ট করবেন, কারণ একটা ম্যাথ করার সময় এই যে এককগুলোকে এসআই এককে কনভার্ট করলে সুবিধা বেশি। কারণ আপনি এখানে এসআই এককে মিটার নিয়েছেন, এখানে তো সেন্টিমিটার নিতে পারবেন না, এটাও কি করতে হবে, মিটারে নিতে হবে। বাকি টাইম পিরিয়ড যে একবারে সেকেন্ডে বের করতে হবে নট নেসেসারি, মিনিটে বের করলেও হবে। তারপর আমরা যেহেতু এসআই এককে এখানে মিটার নিচ্ছি, এসআই এককে এখানেও মিটার নেব, তাহলে এসআই এককে সময়ের একক যেহেতু সেকেন্ড, তাই এখানে সেকেন্ড কনসিডার করা হয়েছে। তাহলে এতক্ষণ যা বললাম আমরা, এটা হচ্ছে ওয়েভ কিভাবে তৈরি হয় এবং ওয়েভের ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলোর আলোকে দুইটা ম্যাথ প্রবলেম। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, আর আমরা ছোট্ট জি একটা স্যার। দুটো টপিক পড়বো, তাহলে চ্যাপ্টার শেষ। এখানে দেখেন, অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেলস ইন ওয়েভ দেয়ার আর টু কাইন্ডস অফ ওয়েভস, মানে দিজ আর দ্য ক্লাসিফিকেশন অফ ওয়েভ। ওয়েভ মূলত দুই ধরনের, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ। অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাম শুনছেন? জি স্যার। জি স্যার শুনছি। এই যে এখন যে কনসেপ্ট আমি আলোচনা করবো, একটু বুঝার বিষয়, এখানে বুঝলে একেবারে এই কনসেপ্টটা সহজ, আর না বুঝলে আপনার কাছে জটিল মনে হবে। আর এই টপিক পড়ছেন এর আগে, কিন্তু ওইভাবে হয়তো বুঝতে পারেন না, আজকে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। ওয়েভ কিন্তু আরো বিভিন্ন ধরনের ক্লাসিফাই করা যায়। তো এই যে ক্লাসিফাইটা আমরা করছি কিসের উপর বেস করে? ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, মোশন। মানে কণাগুলোর মোশনের ডিরেকশন কেমন হবে সেটার উপর বেস করে ওয়েভ দুই ধরনের, ট্রান্সভার্স ওয়েভ আর লঙ্গিটিউডিনাল ওয়েভ। তার বলেন ট্রান্সভার্সের বাংলা কি? অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ। অনুপ্রস্থ। আর লঙ্গিটিউডিনাল ওয়েভের অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য। দৈর্ঘ্য। এখন আপনি যদি দৈর্ঘ্য আর প্রস্থ বুঝতে পারেন, তাহলেই এই কনসেপ্টগুলো আমরা ইজি হবে। যেমন আমি যে একটা বক্স ড্র করলাম, এটা একটা বক্স, বলেন তো এই বক্সের দৈর্ঘ্য কোনটা? উপরেরটা। এই এখান থেকে, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য, তাই না? জি স্যার এটা জি কি স্যার। সবাই ক্লিয়ার, নাই কনফিউশনে আছেন? ক্লিয়ার। একটু পরে কনফিউশন তৈরি হবে। আর এইটা হলো কি? প্রস্থ। প্রস্থ। ক্লিয়ার? জি স্যার এখন বুঝতে দেখেন, ধরলাম এটা মাধ্যমের কণা, ওই যে একটু আগে যে ফিগার ড্র করছিলাম, মনে পড়তেছে? মনে করেন পানির কণা, আপনি এখন ঢিল ছুড়লেন, ঢিল ছুড়লে মাধ্যমে কণাগুলো এই বরাবর ভাইব্রেট করবে না? জি স্যার। তাহলে এই বরাবর ভাইব্রেট করলে অণুগুলোর এই ভাইব্রেশনের কারণে ওয়েভ তৈরি হবে, তাই না? জি স্যার। তাহলে এই যে অণুগুলোর ভাইব্রেশনের কারণে ওয়েভটা তৈরি হলো, তাহলে অণুগুলোর কম্পন কি বরাবর, প্রস্থ বরাবর না দৈর্ঘ্য বরাবর? প্রস্থ বরাবর। এই সবাই কি শিওর? দৈর্ঘ্য বরাবর হবে না? এই তো কনফিউশন শুরু হয়ে গেছে। প্রস্থ বরাবর। দৈর্ঘ্য বরাবর। দেখছেন দৈর্ঘ্য প্রস্থ চিনলেন কিভাবে তাহলে বলেন? এই যে ভাইব্রেশন করতেছে, প্রস্থ বরাবর। ভাইব্রেশন গুলো তো প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর হচ্ছে। এই মাধ্যমে কণাগুলো এই বরাবর ভাইব্রেট করতেছে, তাই প্রস্থ না? বরাবর হবে, প্রস্থ প্রস্থ বরাবর হবে। বরাবরই হবে স্যার, তাই এই তো। বরাবর যদি ভাইব্রেট করে, তাহলে এটা কি বরাবর হচ্ছে ভাইব্রেট? প্রস্থ। প্রস্থ লম্বভাবে বরাবর। কম্পিত। আচ্ছা, আর যদি কণাগুলো এই বরাবর কম্পিত হইতো? তাহলে দৈর্ঘ্য সমান্তরাল। বরাবর। দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর। হ্যাঁ, আগে দৈর্ঘ্য প্রস্থ বোঝেন, সমান্তরাল কথাটা আবার পরে। যে বাতাসের কম্পনটা দৈর্ঘ্য। হ্যাঁ, এদিকে আসেন, তাহলে একটা আমি যেখানে ওয়েবটা তৈরি হচ্ছে ওখানে যদি জুম করি, জুম করলে আমি কণাগুলো এইভাবে ভাইব্রেট করতেছে তাই দেখবো না? জি স্যার। জি। হ্যাঁ, তাহলে আর এটা যদি আমরা এরকম একটা জুমিং ভিউ দেখি, তাহলে দেখেন এটা কিন্তু প্রস্থ বরাবর কম্পিত হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে জি এই স্যার। যে ওয়েভ, এটার নাম হলো অনুপ্রস্থ তরঙ্গ, অর্থাৎ অণুগুলোর প্রস্থ বরাবর কম্পনের ফলে যে ওয়েভটা তৈরি হয় সেই ওয়েভের নাম কি? ট্রান্সভার্স অনুপ্রস্থ ওয়েভ। তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ। কনসেপ্ট কি বুঝছেন? জি স্যার।
আর মাধ্যমের কণাগুলো যদি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, তখন সেই ওয়েভটার নাম কি হবে? অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ। দৈর্ঘ্য বরাবর কম্পন মানে সাপোজ ধরলাম যে এখানে বাতাসের কণা, একটু আগে এই ফিগারও ড্র করছিলাম, আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, এরকম ফিগার ড্র করছিলাম না? জি স্যার। জি দেখেন এই কম্পনের আগে কিন্তু দুইটা পার্টিকেল গুলো এরকম ছিল, কিন্তু পানির কণাগুলো এরকম ছিল, বাট যখন ঢিল ছুড়লেন তখন তারা এই প্রস্থ বরাবর কম্পিত হয়েছে, কিন্তু আমি যখন কথা বলতেছি তখন কিন্তু এই কম্পনগুলো কিন্তু তাদের এই বরাবর, জি তাই না? জি স্যার। এই বরাবর যদি কম্পন হয়, আর যখন আপনি জুম করবেন, জুম করে যদি ক্লিক করে যদি জুম করেন, তাহলে কি দেখতে পাবেন? এগুলো দৈর্ঘ্য বরাবর কম্পিত হচ্ছে নাকি প্রস্থ বরাবর? দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য কম্পিত বরাবর। হচ্ছে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা যদি আমি বলি, তাহলে কি বলতে পারি? মাধ্যমের কণাগুলো যদি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, তাহলে যে ওয়েভটা পাবো আমরা সেটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর মাধ্যমের কণাগুলো যদি প্রস্থ বরাবর কম্পিত হয়, তাহলে কি অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আমাকে অনুপ্রস্থ একটু তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দেন, আর একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দেন। স্যার অনুপ্রস্থ হচ্ছে পানি, আলো, আর অনুদৈর্ঘ্য হচ্ছে শব্দ, স্প্রিং। হ্যাঁ, কারণ সাউন্ড ওয়েভ, এই যে আমি কথা বলছিলাম শুনতেছেন, তাহলে এখানে মাধ্যম কণাগুলো দৈর্ঘ্য বরাবর কম্পিত হচ্ছে, তাহলে দ্য সাউন্ড ওয়েভ ইন অ্যান এক্সাম্পল অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ। তারপর স্প্রিং এর যে ওয়েভ, এই যে এখানে ফিগার দেওয়া আছে স্প্রিং, স্প্রিংকেও সংকুচিত করবেন, প্রসারিত করবেন। স্প্রিংকে সংকুচিত প্রসারিত করলে আপনি দূর থেকে ওয়েভ দেখতে পাবেন। এখন বাসায় যদি স্প্রিং না থাকে, তাহলে ইউটিউবে সার্চ দিবেন হাউ ওয়েভ প্রডিউসড ইন এ স্প্রিং, তাহলে দেখবেন একজন লোক হয়তো স্প্রিং এরকম সংকুচিত করতেছে, প্রসারিত করতেছে, আপনি তাকালে ওয়েভ দেখতে পাবেন। তো ওখানেও দেখেন মাধ্যমিক কণাগুলো কিন্তু দৈর্ঘ্য বরাবর কম্পিত হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে স্প্রিং ওয়েভ, সাউন্ড ওয়েভ, এগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আর ওয়াটার সারফেসের যে ওয়েভ, পানির পৃষ্ঠে, সেটা কি ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ, ট্রান্সভিসর বা অনুপ্রস্থ। অনুপ্রস্থ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করতেছি, এই প্রশ্নের উত্তর পারলে বুঝবো যে বুঝছেন। সাপোজ পানির ভিতরে আপনি একটা সাউন্ড করলেন, পানিতে এখন আপনারা তো আবার, আমি প্রায় প্রায় বলি আপনাদের ক্লাসে, আপনারা না গ্রামে বড় হয়েছেন, না আবার মানে না পুকুরে সাঁতার কাটেন, না সুইমিং পুলে, কি কথা কি বুঝছেন? জি স্যার। স্যার মানে শহর এমন একটা শহর, এখানে না সুইমিং পুল আছে না পুকুর আছে। তো যাই হোক, এখন আমরা ওই গ্রামে যখন পুকুরে সাঁতার কাটতাম বা গোসল করতাম, তখন পুকুরের নিচে ডুব দিলে সাউন্ড তৈরি করলে দূরে যদি একজন থাকে, সেও সাউন্ডটা শুনতে পাবে না। পানির ভিতরে, হবে স্যার, জি হবে স্যার। স্যার। হ্যাঁ পানির ভিতরে, এখন পানির ভিতরে আমি একটা, এখানে পানির ভিতরে কথা বলতেছি, কিন্তু পানির জি ভিতরে আমি স্যার। একটা সাউন্ড তৈরি করলাম এখানে, আরেকজন এখানে সাউন্ডটা শুনতে পাইলো, বলেন তো এখানে কি ওয়েভ তৈরি হয়েছে এখানে? অনুপ্রস্থ। স্যার মানে অনুদৈর্ঘ্য। অনুপ্রস্থ স্যার। অনুপ্রস্থ অনুপ্রস্থ। স্যার অনুদৈর্ঘ্য। স্যার অনুদৈর্ঘ্য হবে The এটা। longitudinal wave. লঙ্গিটিউডিনাল ওয়েভ, অনুদৈর্ঘ্য। কারণ কি? কারণ এখানে ওয়াটার সারফেসের একরকম ওয়েভ, আর ওয়াটার ভিতরে কিন্তু ওয়েভ আরেক রকম। জি স্যার। ও জি স্যার। ও এখানে বুঝার বিষয় আছে, বুঝছেন? খালি ওয়াটার দেখলে আবার ট্রান্সভার্স বলেন না। ওয়াটার সারফেস, এটা হলো ওয়াটার সারফেস। ঢিল ছুড়বেন, ঢিল ছুড়লে কি হবে? ওয়েভের কণাগুলো এই বরাবর ভাইব্রেট হবে, তাই না? যেন অনুদৈর্ঘ্য হবে, মানে ওই এটা অনুপ্রস্থ হবে আর এটা অনুদৈর্ঘ্য। হ্যাঁ, সারফেসে, ওয়াটার সারফেসে যে ওয়েভ, এটা কিন্তু অনুপ্রস্থ। আর হুম। ওয়াটারের ভিতরে সাপোজ এখানে আপনি সাউন্ড করলেন, তাহলে ওয়াটার এই কণাটা কম্পিত হবে। আন্ডার ওয়াটার আর কি। হ্যাঁ, আন্ডার ওয়াটার, এটা এই পাশের কণাটাকে ভাইব্রেট করবে, এই গিয়ে আলটিমেটলি আপনার এই কানের পর্দায় গিয়ে বা এখানে যে পানির কণা আছে তাকে ভাইব্রেট করবে। তাহলে এটা কি? অনুদৈর্ঘ্য। হুম। ওয়াটার সারফেসের ওয়েভ ট্রান্সভার্স ওয়েভ, বাট ওয়াটারের ভিতরে যদি ওয়েভ তৈরি হয় সাউন্ড ওয়েভ, সেটা কিন্তু লঙ্গিটিউডিনাল। লঙ্গিটিউডাল। এই কথাটা বুঝলে এখানে যা লেখা আছে তা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, আর এখানে খেয়াল করেন, একটা যখন ট্রান্সভার্স ওয়েভ, যেমন এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভের উদাহরণ। ওই যে পানির সারফেসে যে ওয়েভ, পানির সারফেসের ওয়েভ কি ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ, পানি সারফেসে যেটা ট্রান্সভার্স হচ্ছে স্যার অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ। হ্যাঁ, অনুপ্রস্থ তরঙ্গের ফিগারটা কিরকম? এরকম, তাই না? জি স্যার। হুম। এখন অনুপ্রস্থ তরঙ্গের দুইটা বিষয় থাকবে, একটা হলো তরঙ্গ শীর্ষবিন্দু আর পাদবিন্দু।
অর্থাৎ ক্রেস্ট অ্যান্ড ট্রাউস। তাহলে অনুপ্রস্থ তরঙ্গের দুইটা বিষয় থাকে, কি কি বিষয় থাকে? শীর্ষবিন্দু থাকে আর শীর্ষ পাদবিন্দু পাদবিন্দু, থাকে, বা ক্রেস্ট অ্যান্ড ট্রাউস থাকে। ক্রেস্ট এন্ড ট্রাউটস। আর অপরদিকে লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্য তরঙ্গের সংকোচন আর প্রসারণ থাকে। যেমন এটাকে যখন আপনি যখন ভাইব্রেট করবেন, তখন বাতাসের এই কণাগুলো কোথাও সংকুচিত হবে, কোথাও প্রসারিত হবে। অর্থাৎ এই সংকোচন প্রসারণ, সংকোচন মানে কি? রিয়ারফ্যাকশন। আর কম্প্রেশন মানে সংকোচন, আর রিয়ারফ্যাকশন মানে প্রসারণ। অর্থাৎ এই কম্প্রেশন অ্যান্ড রিয়ারফ্যাকশনের মাধ্যমে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়, আর ক্রেস্ট অ্যান্ড টাউস এর মাধ্যমে ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ তৈরি হয়। তাহলে অনুপ্রস্থ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য এটা প্রথমে লেখা আছে। The transverse wave consists of crests and taus. Longitudinal wave consists of compression and rarefactions. এই কথাটা কি বুঝছেন? জি স্যার। একটা যখন জি স্যার। অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরি হয়, তখন কিন্তু এখানে এই মাধ্যমের কণাগুলো দেখেন, এখানে যেহেতু সংকোচন, তাহলে এখানে প্রেসার বেশি থাকবে, জি বা এখানে ঘনত্ব বেশি। আর যেটা প্রসারণ, এখানে কিন্তু ঘনত্ব কম, প্রেসারটাও কম, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আবার পার্থক্য যাই। দেয়ার ইজ নো প্রেসার ভেরিয়েশনস। ট্রান্সভার্স ওয়েভে কিন্তু প্রেসারে কোনো ভেরিয়েশন নাই, বাট লঙ্গিটিউডিনাল ওয়েভে কি হয়? প্রেসারে ভেরিয়েশন কিন্তু হয় থ্রু আউট দ্য মিডিয়াম। এই দুটো পয়েন্ট কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি এই স্যার। 5 নম্বর পয়েন্টটাও পড়ি। দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডেন্সিটি। আর লঙ্গিটিউডিনাল কিন্তু ডেন্সিটি পরিবর্তন হয়, প্রেসারের পরিবর্তন হয় মানে কিন্তু ডেন্সিটির ডেন্সিটির পরিবর্তন চেঞ্জ হওয়া। অন দ্য ডেন্সিটি। তাহলে আমরা এই 1, 2, 5 নম্বর পার্থক্য বুঝলাম। 6 নম্বর দেখেন দেখি, লাইট ওয়েভ ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ, বা ওয়াটার সারফেস ওয়েভ ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সভার্স ওয়েভ। সাউন্ড ওয়েভ ইজ অ্যান এক্সাম্পল অফ লঙ্গিটিউডিনাল ওয়েভ। ক্লিয়ার? এক্সাম্পল দিতে পারবেন না? এক্সাম্পল মানে স্প্রিং ওয়েভ বলতে পারেন আপনি, নো প্রবলেম। আর এখানে লাইট ওয়েভের জায়গায় আপনি ওয়াটার সারফেস ওয়েভও বলতে পারেন। আর 6 নম্বর পয়েন্টটা ক্লিয়ার? হ্যাঁ। 4 নম্বর পয়েন্ট, in transverse wave the particles of the medium vibrate at right angles to the direction of wave propagation. এই কথাটা ভালো করে বোঝেন। সাপোজ আপনি পুকুরে ঢিল ছুড়লেন, তাহলে মাধ্যমের কণাগুলো এই বরাবর কম্পিত হবে, জি স্যার। আর ওয়েভ যাবে কোন বরাবর? মনে করেন এখানে ঢিল ছুটছেন, ওয়েভ তৈরি হয়ে আস্তে করে এইভাবে যাবে না ওয়েভটা? সামনের দিকে যাবে, হ্যাঁ। হ্যাঁ। তাহলে দিস ইজ দা ডিরেকশন অফ ওয়েভ। এই যে রেড কালার দিয়ে যেটা বোঝাচ্ছে, এটা হচ্ছে ওয়েভের ডিরেকশন। মানে পুকুরের মাঝখানে ঢিল ছুড়লেন, সেই ওয়েভটা তৈরি হয়ে তো আবার পুকুরের কিনারায় চলে যাবে, তাই না? জি তাহলে স্যার। এটা হচ্ছে ওয়েভের ডিরেকশন। আর এই যে ব্লু কালার দিয়ে যেটা দেখালাম, সেটা হচ্ছে মাধ্যমের কণার ডিরেকশন। কণাগুলার তাহলে এদের কম্পোনেন্ট। মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি? রাইট রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। হ্যাঁ, 90 ডিগ্রি। আরেকটা নাম হলো রাইট রাইট অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল। সমকোণ। সমকোণ নাম শুনছেন না? জি স্যার। বা রাইট অ্যাঙ্গেল। আর অপরদিকে লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে ওয়েভটাও যায় এইদিকে, মাধ্যমের কণাগুলোর ভাইব্রেশনটাও এইদিকে। 0 ডিগ্রি হয়। 0 ডিগ্রি বা প্যারালাল বলতে পারি আমরা, তাই না? জি স্যার। আচ্ছা, আর লঙ্গিটিউডিনাল ওয়েভটা গ্যাসে ঘটতে পারে, সলিডে ঘটতে পারে, লিকুইডও ঘটতে পারে। আর ট্রান্সভার্স ওয়েভটা শুধুমাত্র, মানে এটা সলিডও ঘটবে, লিকুইডও ঘটবে, বাট নট গ্যাস। গ্যাসের ক্ষেত্রে ট্রান্সভার্স ওয়েভটা ঘটে না। গ্যাস বা এয়ার, সেক্ষেত্রে কি হয়? ট্রান্সভার্স ওয়েভটা ঘটে। কিন্তু লিকুইডের সারফেস অফ লিকুইড, একটা লিকুইডের সারফেসে কি ঘটে? ট্রান্সভার্স ওয়েভ ঘটে। একটা সলিডেও ট্রান্সভার্স ওয়েভ ঘটতে পারে। এই মোটামুটি পার্থক্য। কার কার পার্থক্য এটা? অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য হ্যাঁ, তরঙ্গের। অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য।
আর এখানে তো অলরেডি আমরা ট্রেডস অ্যান্ড টাউস কি জিনিস এই পর্যন্ত পড়লাম আমরা। তো আপনাদের এই চ্যাপ্টারটা এই পর্যন্ত পড়লে হচ্ছে। কোথা থেকে শুরু? প্রথম থেকে এই পর্যন্ত। হ্যাঁ, প্রথম থেকে এই পর্যন্ত। প্রথম টপিক কি ছিল? পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন। হ্যাঁ, তাহলে আমি আবার একটু রিভিউ করতেছি, খেয়াল করেন। তাহলে দিস ইজ দ্য থার্ড চ্যাপ্টার। এখানে পিরিয়ডিক মোশন পড়লাম আমরা, অসিলেটরি মোশন পড়লাম, সিম্পল হারমোনিক মোশন পড়লাম। কাকে বলে এবং কি কি কন্ডিশন, এটা ভালো করে পড়বেন। তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন বুঝার পরে আমরা বুঝলাম যে কিভাবে একটা মাধ্যমের কণাগুলোর সিম্পল হারমোনিক মোশনের ফলে ওয়েভ তৈরি হয়, বা ওয়েভ তৈরি হয় আসলে মাধ্যমের কণাগুলোর সিম্পল হারমোনিক মোশনের কারণে। তো আমরা ওয়েভ তৈরি হওয়ার পরে আমরা দেখলাম ওয়েভের কি কি বিষয় থাকে। ওয়েভের পর্যায়কাল থাকবে, ওয়েভের ওয়েভ লেন্থ থাকবে, ওয়েভের ফ্রিকোয়েন্সি থাকবে। ওয়েভ লেন্থ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এই সব কনসেপ্টগুলো আমরা আলোচনা করার পরে এই কনসেপ্টের আলোকে দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করলাম। দেন ওয়েভ ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেলস, পার্টিকেলগুলোর মোশনের ডিরেকশনের উপর বেস করে ওয়েভ দুই ধরনের, ট্রান্সভার্স ওয়েভ, লঙ্গিটিউডিনাল ওয়েভ। এই দুটো ওয়েভের আমরা পার্থক্য পড়লাম। এবং ক্রিয়েটস অ্যান্ড টাউস, যেটা অলরেডি আমরা এখানে আমরা দরকার হবে, এই জন্য এই পর্যন্ত হচ্ছে আপনাদের এই চ্যাপ্টার। ওকে। জি স্যার। আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের কিভাবে কোশ্চেন হবে এটা আমি প্রথমেই বলছি ক্লাসের। অনেকে হয়তো পরে জয়েন করছেন, আবারও বলতেছি, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে হবে 30 মার্কসের। আর এই যে থার্ড যে চ্যাপ্টার আমরা আজকে আলোচনা করলাম, এখান থেকে 10 মার্কসের। এই হলো 40 মার্কসের কোশ্চেন, আপনাকে 30 অ্যান্সার করতে হবে। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ম্যাথ তারপর হচ্ছে স্যার ওই যেসব দেবেন স্যার এইসব কি সব স্লাইডের ভিতর থেকে দেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্লাইডের ভিতর থেকে টুকটাক পরিবর্তন থাকবে। মানে ক্লাস টেস্ট দিয়েছেন না? ক্লাস টেস্টের ম্যাথগুলো কেমন ছিল? একেবারে সম্পূর্ণ নতুন নাকি লেকচার শিটের মতোই? কারণ ওই তো রুল অনুযায়ী স্যার জাস্ট সব সবার কি চেঞ্জ হয়ে কোয়েশ্চেন এক থাকবে? হ্যাঁ, সবার কোশ্চিন এক থাকবে, কিন্তু এক থাকলেও মানে এই ক্লাস টেস্ট যখন নিয়েছিলাম তখন কি হয়েছিল বলেন দেখি? তখন হচ্ছে আমি সে শুধু, টাকা নিয়েছিল স্যার। হ্যাঁ, কারণ কি শুধু একাই আমি গার্ড দিয়েছিলাম, তাই না? জি স্যার। আর আপনাদের মিড টার্ম এক্সামে মিনিমাম একটা রুমে 3 জন শিক্ষক গার্ড দিবে। ওরে এই জন্য পাশে স্যার ঘাড় ঘুরালেই খাতা ফার্স্ট চলে অ্যান্ড যাবে, সেকেন্ড বুঝছেন? স্যার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার থেকে 30 মার্কস। হ্যাঁ হ্যাঁ, কতবার বলবো আর? আচ্ছা স্যার টোটাল